আজ আমরা সামনে আনবো এমন কিছু মানুষের গল্প যারা শেষ যাত্রাতেও মানুষের মর্যাদা রক্ষা করেন। তারা হলেন হিন্দু সৎকার সমিতি, একটি নিঃশব্দ যোদ্ধাদের সংগঠন যারা গরিব, অসহায়, একাকী মৃতদেহের সঙ্গী হন জীবনের শেষ পর্বে। আপনার চোখে আজ আমরা তুলে ধরব সেই সব অজানা গল্প। আমি প্রলয় চ্যাটার্জি, আপনি দেখছেন ভেরিটাস টাইমস। আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম সঞ্জয় রয়। আমি হিন্দু সৎকার সমিতি অতিথি পরিষদের সদস্য এবং কার্যকরী সমিতির সদস্যও বলি। আপনি কত বছর ধরে এই হিন্দু সৎকার সমিতির সঙ্গে যুক্ত আছেন? লাস্ট 30 ইয়ার্স আমি এর সঙ্গে যুক্ত আছি, কত 30 বছর ধরে। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলবেন যে এই সমিতি কবে এবং কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল? দেখুন, হিন্দু সৎকার সমিতি অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা হয়েছিল 1932 সালে। 1932 সালে সেই সময় হিন্দু বডি করার জন্যে বহু গরিব প্রত্যন্ত জায়গা থেকে গরিব মানুষও আসতো এবং হিন্দু সৎকার সমিতি তখন প্রতিষ্ঠা হয়নি। যেখানে সেখানে ডেড বডি পড়ে থাকে এবং নিমতলায় নিয়ে যেত, কেওড়াতলায় নিয়ে যেত, সেখানে গিয়ে তার ক্রিয়াকর্ম যা করার তারা করত। পরবর্তীকালে 1930-31 সাল নাগাদ হিন্দু মহাসভা, সেই সময় যারা মানে দিদেন জায়েন্ট ছিলেন, তারা এটাকে ভীষণভাবে করলেন যে না, এটা তো হিন্দু বডি এইভাবে রাস্তাঘাটে পড়ে থাকবে, এটা তো ঠিক নয়। হিন্দুদের মৃতদেহকে ঠিক জায়গা মতো মানে তার সম্মান, তার আত্মার সম্মানের জন্য তাকে ক্রিমেট করার একটা ব্যবস্থা করা হবে এবং এটাই মূল থিম ছিল, এটাই আসল উদ্দেশ্য ছিল। এই সমিতির অ্যাকচুয়ালি মূল কাজটা কি? মানে এটা তো হলো যে হিন্দু সৎকার, হিন্দু বডি যেখানে সেখানে পড়ে থাকবে তারা তুলিয়ে দেবে, তো মূল কাজটা এইটা কাজটা হচ্ছে হিন্দু মানুষ শুনুন, একটা জিনিস হচ্ছে কি যে জীবন আছে, জীবনের একটা আমরা সবসময় জানি মানুষ জীবনে তার একটা আলাদা অস্তিত্ব থাকে, কিন্তু মানুষ যখন মারা যায় তারই নশ্বর দেহটা, আত্মা তো তাকে আত্মার শেষ নেই, আত্মা তো কোনো জায়গায় ট্রান্সফার হয়, আমরা হিন্দু শাস্ত্রে পড়েছি, কিন্তু তার দেহটাকে যদি সময় মতো এবং ঠিক মতো জায়গাতে তার ক্রিয়াকর্ম করা যায়, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু হিন্দু সৎকার সমিতি তৈরি হয়েছে। আপনার পরিচয়টা একটু দেবেন? আমার হচ্ছে সন্দীপ কুমার মুখোপাধ্যায়। আমি হচ্ছি হিন্দু সৎকার সমিতির কোষাধ্যক্ষ। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাইছি যে আপনারা কিভাবে জানতে পারেন যে কোথায় কোন মৃতদেহ পড়ে আছে বা কার সাহায্যের প্রয়োজন, এটা আপনারা কি করে জানতে পারেন? এবার বলি, প্রথম হচ্ছে যদি আমাদের দু রকমের কেস হয়, একটা হচ্ছে আনক্লেম ডেড বডি আমরা বহন এবং ক্রিমেট করি, বুঝতে পারেন? এই যে আনক্লেম ডেড বডিগুলো আসে থ্রু কর্পোরেশন, যেমন কোভিডের সময় প্রচুর বডি পাওয়া গেছিল, যেগুলো কর্পোরেশন আমাদের হাত হ্যান্ড ওভার করে, আমরা সেগুলো নিয়ে গিয়ে শ্মশানে দাহ করার ব্যবস্থা পুলিশ করে বিভিন্ন সংস্থা। আমরা হচ্ছি একমাত্র সংস্থা যারা আনক্লেমড মৃতদেহ বা বেওয়ারিশ মৃতদেহ আমরা বহন এবং সৎকার করার জন্য আমরা অনুমোদিত। এটা সরকার করেছে, কলকাতা পুলিশ করে, রেলওয়ে করে, এরকম যেখানে যেখানে এরকম বডি পাওয়া যায় তারা আমাদের কাছে পাঠায়। এটা গেল আনক্লেম ডেড বডি বা বেওয়ারিশ লাশের ক্ষেত্রে। কিন্তু এছাড়াও আছে, আচ্ছা, আপনার সাধারণ ঘরে কেউ মারা গেছে, এখন যা পরিকাঠামো তৈরি হয়ে গেছে তাতে এই গাড়ি করে লোক ডেকে দেয়, আমাদের ফোন করলে আমাদের গাড়ি আমরা সেখানে পাঠিয়ে দিই, সেই গাড়িতে করে তারা নিয়ে চলে যায়। আর সব কটাই আমরা বহন করি বেশি, ক্রিমেটও করি, আমরা ক্রিমেশনও করি। ক্রিমেশন যেখানে যেখানে আমাদের বলা হয় যে সৎকার করার প্রয়োজন, এর কেউ নেই, সেক্ষেত্রে আমরা তখন তার পরিবারে হয়তো 1-2 লোক আছে, আমরা তাদের সঙ্গে করে নিয়ে গিয়ে আমাদের নিজেদের আন্ডারটেকার বা ডোম আছে শাহানগর কেওড়াতলা, সেখান থেকে আমরা নিয়ে গিয়ে তাদের হাতে হ্যান্ড ওভার করি এবং তারা সুচারুরূপে যা ক্রিয়াকলাপ, যা নিয়ম কানুন সেটা মেনে সেখানে তার ক্রিমেশন হয়। এই হচ্ছে আমাদের দুটি, এইভাবে আমরা পাই খবর, সরকার থেকে খবর দেয় এবং ওরা দেয়। আচ্ছা,
এটা তো হিন্দু সৎকার সমিতি। যদি ধরুন একটা বডি পাওয়া গেল যেটা আপনারা দেখছেন যে মুসলিম বা খ্রিস্টান, সেক্ষেত্রেও কি আপনারা একই কাজ করেন? আমরা বহন করি, বুঝেছেন? এখানে দুটো জিনিস, এই কথাটা বহুবার আমাদের এখানে উঠেছে। আমরা গঙ্গাসাগর মেলায় আমাদের কাজকর্ম হয়, সেখানে দেখা গেছে যে কোনো মুসলমান, হ্যাঁ, সে হয়তো ওখানে ওই এলাকায় থাকে বা কিছু, সে কোনো কারণে মারা গেছে, তার দেহ নিয়ে যেতে হবে ট্রান্সফার, সেগুলো আমাদের তখন তারা বলে। কিন্তু একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটি সম্প্রদায়, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তাদের তো আলাদা আলাদা রীতিতে তাদের সেখানে দাহ, আমাদের হিন্দুদের দাহ করা হয়, মুসলমান এবং খ্রিস্টানদের সেখানে কবর দেওয়া হয়। সেই কবরস্থানে তাদের যে নিয়ম কানুন, সেগুলোর সঙ্গে তো আমরা যুক্ত নই, সেই জন্য আমরা বহন করে নিয়ে যাই ওই অবধি, তারপর নিখরচায় আপনারা বহন করে নিয়ে যাচ্ছেন। এবার তারা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী এবার তারা যেভাবে পারে ডিসপোজ করে, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, সেক্ষেত্রে যে জিনিসগুলো লাগে, যেমন ধরুন মুসলিমদের ক্ষেত্রে কফিন বা এগুলো কি আপনারা প্রোভাইড করেন না তারা করে? আমরা খালি বডিটাকে ওইখান থেকে ক্যারি করে যে জায়গায় ওরা ক্রিয়েট করবে আর কি, সেই ক্রিয়েশন গ্রাউন্ডেতে আমরা পৌঁছে দিই। আচ্ছা, এবার সঞ্জয়বাবুর কাছে আসছি। একটি মৃতদেহ সৎকারের জন্য, একটা মৃতদেহ সৎকারের তো নিয়ম আছে, সেগুলো কি কি ধাপ অনুযায়ী আপনারা এগোন? সাপোজ প্রথমে ধরুন একটা খবর পেলেন কোন একটা আনক্লেম বডি পাওয়া গেছে, এবার তো তাকে নিয়ে আসতে হবে, দাহ করতে হবে, যে এই যে পুরো জিনিসটা, এটা তো একটা ধাপ বাই ধাপ বা স্টেপ বাই স্টেপ, এগুলো একটু বলবেন? মিউনিসিপাল কর্পোরেশন অথবা পুলিশ থেকে যখন আমাদের খবর দেওয়া হয়, অথবা এরকম মানে যে কোনো জায়গা থেকে যদি খবর পাই আমরা প্রথমেই তাদের একটা চিঠি চাই যে আপনার একটা মানে আমাদের সাপোর্টিং লেটার দিন যে এরকম বডি অন্য জায়গায় পাওয়া গেছে, এই বডিটাকে আপনারা ক্রিয়েট করবেন। সেটা কেউ শুধু অথরিটি হতে পারে, পুলিশও হতে পারে। আমরা সেই চিঠিটা পাওয়ার পরে আমরা একটা প্ল্যান করে নিয়ে গেলে, এই প্ল্যান করে নেওয়ার পর আমরা গাড়িটাকে যথারীতি সেই জায়গায় পৌঁছে দিলাম, এবং পৌঁছে দেওয়ার পরে আনক্লেম ডেড বডি আমাদের যেমন শাহনগর বাড়িঘাটাতে আমাদের নিজস্ব রুম আছে, ওখানে আমরা প্রথমেই বলি যে সেখানে নিয়ে গিয়ে আমরা এটাকে ক্রিয়েট করতে পারি। এবার কেউ যদি বলে যে না, পুলিশ অথরিটি যদি বলে যে না আমরা এখানে ইনভলভ করাতে চাই, তাহলে তাদের আমরা এখানে ইনভলভ করে নিই, পুলিশ বা কর্পোরেশনের এখানে ইনভলভ করে নিই যে আপনারা থাকবেন, বা আপনারা একটা চিঠি দিন আমাদের পার্সোনাল যে আপনারা এটাকে করবেন, তখন আমরা নিখরচায় এটা রেকর্ডটাকে ক্রিয়েট করি। বেশ। ধর্মীয় বিধান অনুযায়ী সৎকারের সময় কি কি জিনিস খুব গুরুত্বপূর্ণ বলে আপনারা মনে করেন? এখন ধর্মীয় রীতি অনুযায়ী যা হয়, মানে হিন্দু বডি যদি আমরা ক্রিয়েট করি, হিন্দু বডি আমরা নিয়ে চলে গেলাম, হিন্দু বডি নিয়ে যাওয়ার পরে হিন্দু ক্রিয়েশন গ্রাউন্ডে আমরা যখন পৌঁছে দিলাম, তাদের বাড়ির লোকেরা যথারীতি যা যা আনুষঙ্গিক এবং যা কাজকর্ম লাগে আর কি, সেইগুলো কর্পোরেশনের থেকে, কর্পোরেশনের একটা করে অফিস থাকে, সেই অফিসে গেলে পেপারগুলো জমা দেবে, দিলে তারা কিছু মানে পারলৌকিক কাজের যে জিনিসগুলো, চাল ডাল মুখ যা যা লাগে, ঘি, কাপড় চোপড় যেটা লাগবে, তারা সেখানে টাকার বিনিময়ে দেয়, সেটা তাদের আমরা জাস্ট। আচ্ছা, আমি এবার আপনার কাছে আসব। এই যে সৎকার সমিতির কাজ করতে গিয়ে কখনো নিশ্চয়ই বাধা পেয়েছেন, সমস্যা এসেছে, এই বাধা বা সমস্যাগুলো কি ধরনের আসতে পারে, বা আপনার দেখা এরকম কোনো ঘটনা আছে? দেখুন, নানা রকম বাধা বিপত্তির মধ্যে দিয়েই এই সংস্থাটা আজ প্রায় শতবর্ষের পথে এগিয়ে আসছে। আমাদের 2032 সালে, 1932 সালে শুরু হয়েছে আমাদের যাত্রা, তাহলে 2032 সালে শতাব্দী হবে, 100। এর মধ্যে খুব মুসলিমদের যাত্রা হয় না। প্রথম দিকে দেখুন, প্রথম দিকে তো লোক আমাদের গাড়ি নিতই না, তখন লোক কাঁধে বহন করে নিয়ে যেত। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে কাঁধে বহন করার লোক কম, কারণ আজকে যে ফ্যামিলি নিউক্লিয়াসগুলো হয়ে গেছে, সেখানে তারা সেটা পারছে না, তারা আমাদের কাছে আসছে। এবার অনেকগুলো বাধা বিপত্তি আমরা পাই, জানেন তো। যেমন ধরুন, আমি বলি রিসেন্টলি ঘটনা কতগুলো, আমাদের গাড়ি এখান থেকে এসছেন, তার কেউ মানে যিনি মারা গেছেন তার কোনো আত্মীয় স্বজন দুজন এসছেন, আমাদের গাড়ি এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আরজিগড়ে। আমাদের গাড়ি যখন যাচ্ছে, আরজিগড়ের গেটে গাড়ি ঢুকতেই দেওয়া হচ্ছে,
কেন দেওয়া হচ্ছে না? দেখবেন আপনি আজকাল একটা মজার জিনিস হয়েছে, প্রাইভেটে সব হার্স ভ্যান লোক ব্যবহার করছে। প্রাইভেট দেখবেন এই সব হাসপাতালগুলোর সামনে প্রচুর পরিমাণে অ্যাম্বুলেন্স সবাই গাড়ি এবং সবাই গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকে। তারা একটা র্যাকেট তৈরি করেছে। তারা ওই টাকার বিনিময়ে এই বডিগুলোকে নিয়ে তারা ঘুরে নিয়ে যায় বা এখানে নিয়ে গিয়ে, এবং এদের প্রচুর টাকা নেয়। এবং হিন্দু সরকার সমিতি মধ্যখানে এসে গেলে তাদের এই নিয়ে অনেক সংঘাত হয়েছে। আমরা বাধ্য হয়ে সরকারকে চিঠি দিই। সরকারকে চিঠি দেওয়ার পর আপনি জানেন বোধ হয় দু একটি ঘটনা ঘটেছিল, যখন মৃতদেহ কাঁধে, মানে ওদের দাবি না মেটাতে পেরে তারা কাঁধে মৃতদেহ নিয়ে এসেছিল খুব বড় করে, চারিদিকে খুব ধিক্কার ওঠে এটা নিয়ে। আমরা সেই সময় সরকারকে চিঠি দিই যে আমরা আছি এবং এই 100 বছর ধরে আমরা এই কাজ করে যাচ্ছি, তা আমাদের না দিয়ে এই বডিগুলো কেন? এরপর যিনি হেলথ সেক্রেটারি ছিলেন তিনি সমস্ত যত মেডিকেল কলেজ হসপিটাল আছে তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে আপনাদের এখানে এরকম ঘটনা ঘটলে আপনারা হিন্দু সত্তা সমিতিকে ডাকবেন। সেই থেকে তাও অনেকটা মসৃণ হয়েছে। এছাড়া নানা বাধা, এই যে আমাদের যেখানে এই কার্যালয়টা দেখছেন এর পাশে আমাদের এখানে আমরা মর্চুয়ারি যন্ত্র স্থাপন করি। যখন কলকাতায় প্র্যাকটিক্যালি মর্চুয়ারি ছিলই না, P7 ছাড়া আর কোথাও মর্চুয়ারি ছিল না, আমরা মর্চুয়ারি কুলার এখানে যন্ত্র কিনে এখানে বসানোর ব্যবস্থা করেছি। কিন্তু এই স্থানীয় অধিবাসীরা প্রচন্ড রকমের বিক্ষোভ তৈরি করেন, যার থেকে একটা মানে সেই সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাওয়ার মতো উপক্রম হয়। তখন আমরা এটাকে ড্রপ করি। তারপর বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি, আমরা পারিনি। বর্তমানে সেটাকে আমরা রোটারি ক্লাব টেম্পল সিটিকে দিয়ে দিয়েছি। তারা হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ওটাকে চালু করেছে। এরা প্রচুর প্রচুর সমস্যা আমাদের আছে। এই সব সমস্যা নিয়েও সরকার বা প্রশাসন এদের কাছ থেকে কোনো রকম সহায়তা আপনার পান না? হ্যাঁ, দেখুন, সরকারের সহায়তা ছাড়া আপনি এইসব কাজ করতে পারবেন না। সংস্থান চলতেই পারে না। সাহায্য তো পাই, আমাদের কোনো আর্থিক সাহায্য কিন্তু আমরা সরকারের থেকে পাই না, এটা আপনাকে বলি। আর আরেকটি বিষয় বলি, এই যে আনক্লেম ডেড বডি, যেটা আগে আমরা মাদার টেরিজার হোম থেকে পেতাম, তার জন্য আমরা পাই 30 টাকা করে পার বডি, অনলি 30 টাকা পার বডি। 30 পার বডি 30 টাকা আজকেও 2025-এ দাঁড়িয়ে। তো এই টাকায় এই কাজ করা সম্ভব না, আপনি বুঝতেই পারছেন। সম্ভব নয় কেন, তো চিন্তাও করে। আমরা ধরুন আমরা পয়সা দিই, আমরা বিনা পয়সায় কাজ করি। কেউ কিছু ডোনেশন দিলে আমরা ডোনেশন দিই, কিন্তু 30 টাকাতে একটা বডিকে ক্রিয়েট করানো, আমাদের তেলের দাম আছে, লোকের বাইরে আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এত বড় বিল্ডিং মেনটেন করার ব্যাপার আছে, এইসবগুলো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস টু সাস্টেন। ওই 30 টাকাটা হয় না। এই যে সমিতির যে এত বড় কাজকর্মগুলো চলছে, এর আয়ের মানে প্রধান উৎসটা কি? শুনুন, আয়ের উৎস হচ্ছে আমাদের বিভিন্ন ডোনেশন। বিভিন্ন জায়গা থেকে আমরা যা ডোনেশন পাই, সেই ডোনেশন থেকেই আমাদের চলে। আমরা যে খুব ভালোভাবে চালাতে পারছি, তারা খুব ব্রাঞ্চ আছে, টাকা যথেষ্ট টাকার অভাব আমরা ফিল করি। হ্যাঁ, আচ্ছা, আমি সঞ্জয়বাবুর কাছে আসব। এই যে কাজগুলো, এই কাজগুলো করতে গিয়ে কোনোদিন এরকম হয়েছে যে আপনার কোনো একটা ঘটনা আপনাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে? একটা আমাদের বলবেন। কেউ মারা গেছে, এরকম মারা গেছে, তার স্ত্রী আছে, 2 ছেলে, পাশে দাঁড়াবার লোক নেই। আমার গায়ে কাঁটা দেয় যে পাড়া প্রতিবেশীরা কিন্তু সেভাবে সংস্কৃতভাবে কেউ এগিয়ে আসে, কিন্তু আমাদের ছেলেরা, আমাদের লোকেরা গিয়ে সেই বডিকে করে তুলে নিয়ে গিয়ে ক্রিমেট করে আবার তার স্ত্রীকে বাড়িতে পৌঁছে দিয়েছে। বাচ্চা ছেলে মারা গেছে, তার মায়ের আপন কান্না, সেই কান্নাটাও কিন্তু আমাদের ভীষণভাবে দিতে পারে। আমরা এটাকে করতে পারি না, মন থেকে মেনে নিতে পারি, ভীষণভাবে আমরা ফিল করি যে জন্ম হলে মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর একটা সময় থাকে। ছোটো শিশু মারা গেলে তার প্রতি যে সহানুভূতি দেখানো উচিত, আজকালকার সময় অবস্থা সেটা হচ্ছে না। তবে আমরা মানে মানবিকতার দিক থেকে আমরা যেহেতু এটা মানবিক সেই প্রতিষ্ঠা, আমরা মানুষের পাশে দাঁড়িয়ে এই কাজটা করি এবং ভীষণ আন্তরিকভাবে কাজটা করি।
এই কাজটা করতে গিয়ে মানসিকভাবে আপনারা কতটা স্ট্রং বা কতটা দুর্বল হয়ে পড়েন মাঝে মাঝে? আমরা মানুষ, আমাদের ইমোশন আছে, সেন্টিমেন্ট আছে, আমাদের ভিতরে একটা মনের ভিতরে একটা মন আছে। তো আমরা এটাও জানি যে মানুষের মৃত্যু বাজে জিনিস, মানে মৃত্যু তো হবে, সবাই জানে এটা, কিন্তু মৃত্যুটাকে বহু মানুষ মেনে নেয়, মেনে নিতে পারে না। কিন্তু আবার বাস্তবটাকে মেনে নিয়ে আমাদের চলতে হয়। আমরা বাস্তবতা বিশ্বাস করি, এই প্রতিষ্ঠাটাকে নিতে চাই। আচ্ছা, কখনো এরকম হয়েছে খুব গরিব মানুষ যাদের দাহ করার ক্ষমতা নেই, মানে হিন্দু সৎকার সমিতির যা মূল উদ্দেশ্য, এরকম হয়েছে আপনাদের খবর দিয়েছেন, আপনারা গেছেন, তাদের নিয়ে এসেছেন, কিন্তু তারপরে পরিবারের যে সমস্যা, যদি পরিবার আপনাদের কাছে আর্জি জানা, সেক্ষেত্রে কি আপনারা এগিয়ে আসেন? ভীষণভাবে এগিয়ে যাই। আমরা আর্থিক সহায়তা করি, তার সাধ্যসাধ্য করার কাজটা আমরা আমাদের বৃদ্ধি করি। বছরে একবার আমরা মহালয়ার দিন তর্পণ করা হয়, সেই তর্পণে তাদের আত্মার শান্তি হয়। কেউ যদি এসে বলে আমাদের কাছে যে আমরা সাধ্যশান্তি করতে পারছি না, কিছু আমাদের আর্থিক সহায়তা করা, আমরা কিন্তু আর্থিক সহযোগিতা করি। আমাদের একটা এই আছে যে খুব নিডি ফ্যামিলিকে আমরা তাদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা দিই। আপনারা এই যে কাজগুলো করেন, তো প্রচুর ছেলে মেয়ের প্রয়োজন হয়, স্বেচ্ছাসেবকের প্রয়োজন হয়, এটা কিভাবে আসে আপনাদের কাছে? দেখুন, স্বেচ্ছাসেবক যারা স্বেচ্ছায় শ্রম দেয় এরকম লোক তো আছে, তারা আসে আমাদের, তারা এই সমিতির যারা মেম্বার, কিন্তু সবাইকে তো আমরা সবসময় পাই না। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই কাজটা কিন্তু 24 ঘন্টা এবং 24x7 আপনাকে এই কাজ, কারণ কে কখন মারা যাবে সে আপনি তো একটা টিম করে খালি স্বেচ্ছাসেবক বসিয়ে রাখতে পারবেন না। সেই জন্য এর মূলত আমাদের এখানে যারা কাজ করে এরাই আমাদের স্বেচ্ছাসেবক, কিন্তু এদেরও সংসার আছে, তাদের ভরণ পোষণ আছে, সেই জন্য তাদের জন্য আমরা একটা অনারোরিয়াম তাদের দিই। এরা কেউ আমাদের কর্মচারী নয়, এরা সবাই হচ্ছে স্বেচ্ছাসেবক। মানে এরকম যে যখন যেরকম প্রয়োজন পড়ে আপনি কাউকে ডাকলেন, যারা নাম নথিভুক্ত করেছে তারা এসে আপনাদের কাজটা করে। প্রথম যখন শুরু হয় এই কাজ, তখন কিন্তু আমাদের এরা কাঁধে করে নিয়ে যেত, আমাদের তখন গাড়ি হয়নি। এবং একটা কথা জানিয়ে রাখি, এটা বলা দরকার, আমরাই হচ্ছি প্রথম সংস্থা যারা এই মোটরাইজড ভ্যান বা গ্লাস ভ্যান যাকে দেখছেন, এটা আমরা কিন্তু প্রথম আমরা শুরু করি। কলকাতায় আর আগে কেউ ছিল না, তখন আমাদের গাড়ি থাকতো এইখানে, এই অ্যাম্বুলেন্স কর্পের কাছে, মোহাম্মদ আলী পার্কের কাছে। এটা একটা সমিতিতে আপনারা দুই কর্ণধার, কিন্তু এরকম কখনো হয়েছে যে কোনো মৃতদেহ, কোনো ইনসিডেন্ট বা কোনো একটা কিছু নিয়ে আপনাদের সমিতির মধ্যে মতবিরোধ, বা আপনারা সেই কাজটা করতে পারেননি, বা দর্শকদের কিছু জানাতে চান যে হ্যাঁ না এরকম করলে আমরা করতে পারবো না, লাইক দিস, কিরকম? না, মৃতদেহ সংক্রান্ত কাজ আমরা সবই করতে পারি, তবে একবার একটা বিবাদের সৃষ্টি হয়েছিল, সেটা আমি একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে আমাদের এখানে গভর্নর ছিলেন যিনি, নুরুল হাসান, তিনি প্রয়াত হন। তিনি প্রয়াত হওয়ার পর আমাদের গাড়ি পুলিশ, যেহেতু আমরা সরকারিভাবে অনুমোদিত, আমাদের গাড়ি নিয়ে যায় পুলিশ, আমরা সেটা কিন্তু খুব ভালোভাবে জানতাম না। তারপরে জানাজানি হওয়ার পর আমাদের সেই সময় আজ থেকে ধরুন আরও 30-40 বছর আগের ঘটনা, তখন ঠিক এই কনসেপ্ট ছিল না যে মৃতদেহ আমরা মুসলমানদের মৃতদেহ করবো, নিয়ে যাবো, বহন করবো। কিন্তু সেই কাজটা করতে আমাদের গাড়ি যায়, তাদের নিয়ে অনেক মেম্বারদের মধ্যে ভেদাভেদ তৈরি হয়। কেউ বলে কেন এটা করা হলো, হ্যাঁ, আবার অনেকে বললো না মৃতদেহ জাত হয় না, এই নামে একটা সৃষ্টি হয়। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে সে বিবাদটা হয়নি আর এগোয়নি। তার কারণ হচ্ছে যে নুরুল হাসানের মৃতদেহ আমাদের গ্লাস ভ্যানে ঢোকেনি। এত মানে ছিলেন জানেন আপনারা, স্বাস্থ্যবান্ধব ছিলেন, সেইটা ঢোকেনি। যাই হোক, সেইটা থেকে আমরা তারপর থেকে আমরা ঠিক করি যে না, মৃতদেহ নয়, জাত তার থাকে না, সেই জন্য তাকে আমরা বহন করব। সেই থেকে আমরা মোটামুটি ইন্টারভিউ শেষের দিকে চলে এসেছি। তো আমি আপনাদের
একটা প্রশ্ন করব, যেটা আপনারা দুজনেই উত্তর দেবেন, যে এই কাজের মাধ্যমে আপনারা নিজেরা কি বুঝেছেন, নিজেরা কি শিখেছেন? দেখুন, মৃত্যু হচ্ছে জীবনের একদম চরম সত্য। হ্যাঁ, এটা তো সবাই মানে, এবং এটা প্রত্যেকের জীবনে আসবে। এমন কোনো বাড়ি নেই যেখানে মৃত্যু প্রবেশ করে। সেই জন্য আমাদের অনেক সময় লোক এড়িয়ে যায়, আমরা তো মৃত্যু নিয়ে, কিন্তু এটাই চরম সত্য। সেই সত্যের দিকে সবাই এগিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। কিন্তু আমরা না, এই প্রত্যেক মানুষ দেখবেন মৃতদেহ গেলে নমস্কার করে, হ্যাঁ, তার কিন্তু ওই মুহূর্তে এক মুহূর্তের জন্য মনে হয় আমাকেও একদিন এইভাবে যেতে হবে। হ্যাঁ, একটা ভয়, মানে ভয় মিশ্রিত শ্রদ্ধা প্রত্যেক মানুষের আছে। দেখবেন এটা লক্ষ্য আপনার জীবন দর্শনে, মানে সে এই জায়গা থেকে আপনার জীবন দর্শন বলছি আমি। এবং এটা একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সেই কাজটা করতে পেরে, আমরা তো এই কাজটা করছি ডোমের কাজ। এটাই কিন্তু মহারাজা হরিশ্চন্দ্র করেছিলেন, আপনার মনে আছে বলে। এটা কিন্তু আমরা মনে করি এটা শ্রেষ্ঠ কাজ। মানুষ যখন বেঁচে থাকে তার জন্য একাধিক প্রতিষ্ঠান আছে, তারা কাজ করে। কিন্তু আপনি কোনোদিন শুনেছেন কোনো সংস্থা তৈরি হয়েছে যারা মৃতদেহ নিয়ে কাজ করে, মৃতদেহ বহন করা? এবং প্রত্যেক মানুষ চায় আমি মারা যাওয়ার পর আমার যেন একটা ডিসেন্ট ক্রিমেশন হয়। সেইটা কিন্তু আমরা করি, এবং এটা করতে পারি বলে আমরাও খুব কিন্তু দারুণভাবে কি বলবো, একটা সন্তোষ পাই এই কাজটা করে। এটা আমি অন্তত মনে করি এই কাজটা থেকে আমাদের সন্তোষ আসে, এবং এটা খুব পবিত্র কাজ। যেমন শ্মশান ভূমি খুব পবিত্র ভূমি, আমরাও পবিত্র কাজের সঙ্গে যুক্ত আছি, এটা আমরা মনে করি। সঞ্জয়বাবু কিছু বলবেন এই ব্যাপারে? অ্যাকচুয়ালি একটু আগেই সন্দীপ যেটা বললো, যে জীবন এবং মৃত্যু, জীবন তো আছে। জীবন আমরা যখন আসি পৃথিবীতে তখন খালি হাতে আসি, আবার যখন যাবো তখন খালি হাতেই যাবো। কিন্তু মাঝে কিছু ক্রিয়াকর্ম, আমাদের কাণ্ড কারখানা থাকবে, যে কাণ্ড কারখানা আমাদের প্রতিষ্ঠা বা আমাদের কাজের একটা মূল্যায়ন হবে বা মূল্যায়ন হোক। তো একটা মানুষের যখন মৃত্যু হয়, তার শরীরের মধ্যে যে পজিটিভ এনার্জিটা আছে, সেই এনার্জি তো কোনো শেষ হয় না। এনার্জিকে করা যায় না, লস করা যায় না, এনার্জি লস হয় না, এনার্জি থেকেই যায়। তো আমরা ওই জন্য বলি যে শ্মশান হচ্ছে পবিত্র ভূমি। তো শ্মশানেতে যখন পবিত্র ভূমিতে আমরা পৌঁছই, সেখানে আমাদের বডি নিয়ে গেল, বা আমরাও অনেক সময় যাই সেখানেতে, আমরা একটা অনুভূতি বা একটা ফিলিংস হয় আমাদের, যে উই আর ডুইং সাম গুড জব। এই ভালো কাজটা করার জন্যে আমরা নিজেদের নিজেকে গর্বিত করি, যে না, মানুষের পাশে, মানুষের সাথে যদি আমরা শেষ জার্নিটা থাকতে পারি, তাহলে আমরা একটা ভালো কাজ করে গেলাম সবাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে ভেরিটাস টাইমস থেকে। আবার দেখা হবে।